আজকে সমাজে আমি নিজেকে মনে করি ছোট হলেও আমি একজন প্রতিষ্ঠিত মানুষ। আমি খুবই কিন্তু নিডি ফ্যামিলি থেকে উঠে আসছি। এইখানে ফাইন্যান্সিয়াল যে ব্যাকআপটা আপনি কি ইলেকট্রনিক্সের মার্কেট থেকে পাবেন, এটা আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো প্রোডাক্টের মার্কেটে গিয়ে আপনি ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা পাবেন। গল্পের মতো হতে পারে কিন্তু আপনাদের এটা বিলিভ করতে হবে। আমার কাছে যেই মেসেজটা আসলো ১ম মাসে, যে ১ম মাসে ১,৩৯,০০০ টাকা ইনসেন্ট আমি কি করব? আমি প্রত্যাশাই করি নাই যে এটা আমি পাবো। অনেস্টলি স্পিকিং আমি ওয়ালটন গ্রুপে আমার ১ মাসে সর্বোচ্চ ইনসেন্টিভ ছিল ৫,০৯,০০০ টাকা। ওয়ালটন গ্রুপে চাকরি করে অনেকে কোটিপতি হইছে। আমি নিজেও কোটিপতি হইছি। আসসালামু আলাইকুম। আমি খাজা শাফায়াত উদ্দিন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিবিটিএস প্রেজেন্টস ক্যারিয়ার পাথ উইথ শাফায়াত শাহেদের তৃতীয় পর্বে। আজকের পর্বে আমরা জানবো কনজিউমার ইলেকট্রনিক্স সম্পর্কে। কনজিউমার ইলেকট্রনিক্স দ্যাট মিনস হচ্ছে এই যে টেলিভিশন, ফ্রিজ, এসি ইত্যাদি যেসব আমরা ডিলাক্স পণ্য, আমরা ইলেকট্রনিক্স পণ্য আমরা ব্যবহার করে থাকি বাসা বাড়িতে, এই সেক্টরটাকে বলা হয় কনজিউমার ইলেকট্রনিক্স। এই কনজিউমার ইলেকট্রনিক্সে ফ্রেশারদের জন্য চাকরির কীরকম সুবিধা আছে সেটা সম্পর্কে জানবো আজকে আমরা জনাব শওকত হোসেনের কাছে। তিনি আপনাদের সাথে শেয়ার করবেন যে কিভাবে আপনারা এই সেক্টরটাতে ক্যারিয়ার করবেন। আজকে এই কনজিউমার ইলেকট্রনিক্সের চাকরির খুঁটিনাটি আমরা জানবো জনাব শওকত হোসেনের কাছে। তাহলে আমরা চলে যাই ওনার কাছে। আসসালামু আলাইকুম। সিবিটিএস প্রেজেন্টস ক্যারিয়ার পাথ উইথ শাফায়াত শাহেদে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্পেশাল গেস্ট। তিনি হচ্ছেন মোহাম্মদ শওকত হোসেন, যিনি বর্তমানে ওরিয়ন হোম অ্যাপ্লায়েন্স লিমিটেডের চট্টগ্রামের ডিভিশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, আমাদের পডকাস্ট সেশনে। আজকে আমরা জানবো আপনার সম্পর্কে, আপনার অভিজ্ঞতা, কর্ম অভিজ্ঞতা সম্পর্কে, এবং সেই অভিজ্ঞতার আলোকে আমাদের যারা ফ্রেশাররা আছে, যারা জব সিকাররা আছে, তো আমরা তাদেরকে জানাবো যে এই কনজিউমার ইলেকট্রনিক্স সেক্টরটা কি এবং এখানে তাদের চাকরির সুযোগটা কি, কেমন সুবিধা পাবে, অসুবিধাটা কি, তা আমরা আপনার মুখ থেকে একটু শুনতে। আপনার একটু যদি নিজের পরিচয় এবং আপনার কর্ম পরিচয় যদি আমাদের সাথে শেয়ার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শওকত হোসেন। আমি ওরিয়ন হোম অ্যাপ্লায়েন্স লিমিটেডের ডিভিশনাল সেলস ম্যানেজার হিসাবে আছি। আমার জব লোকেশন হচ্ছে চট্টগ্রাম ডিভিশন। আমি আমার মূলত ক্যারিয়ারটা শুরু করছি বিফোর কমপ্লিট মাই স্টাডি। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন থেকেই আসলে ফ্যামিলি ডিমান্ড ছিল, নিজেরও কিছু ডিমান্ড ছিল যে কিছু একটা করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো যখন আমি অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকে বিভিন্ন ইভেন্টের সাথে কোনো না কোনোভাবে সামহাও আমি ইনভলভ হয়ে যাই। আমি ডিআইটিএফ এর বিভিন্ন ফেয়ারে ইনভলভ ছিলাম। ইন দ্য মিন টাইমে আমি একটা ডিআইটিএফ এর ফেয়ারের জন্য সিলেক্টেড হলাম। এটা ইট মে বি ২০১০ সালের দিকে হবে। তো ডিআইটিএফ এর ফেয়ারে কাজ করতে করতে ফেয়ারে আমি খুব ভালো পারফর্মার ছিলাম। ওই সময় আমার পড়াশোনা প্রায় শেষ হয়ে গেছে, অনার্সটা শেষ হয়ে গেছে। তো আমাকে ১০-১৫ দিন মেলা চলা ১০-১৫ দিনের মধ্যে আমাকে বলা হইলো যে আপনি কি পার্মানেন্টলি জব করতে ইচ্ছুক কিনা। তো আমিও ভাবলাম যে না, এখন তো একটা পার্মানেন্টলি কিছু করা যায়, ইভেন্টে আর কতদিন করবো। তো সিদ্ধান্ত নিলাম ওকে ফাইন, আমি তাহলে হ্যাঁ বলে দিই। তো হ্যাঁ বলে দিই, এরপরেই আমার যে ইলেকট্রনিক্সের ক্যারিয়ারটা শুরু হলো। আমি প্রথমত স্কোয়ার ইলেকট্রনিক্সের উত্তরা শোরুমে আমি সেলস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি। দেন 2 ইয়ার্স ২ বছরের মধ্যে আমি প্রমোটেড হয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে প্রমোটেড হই। এরপরে আসলে গল্পটা একটু অন্যরকম। যখন কোম্পানি তাদের শোরুম রাইজ করতেছে আমাকে বলা হইলো, মিস্টার শওকত আপনি প্রমোটেড, আপনি একজন শোরুম ম্যানেজার হিসাবে প্রমোটেড হচ্ছেন, আপনি অমুক শোরুম দেওয়া হলো। আমি আসলে আমার গোলটা এত ছোট ছিল না। শোরুমের যেই বিষয়টা আমাকে মাথা ব্যথা হইলো সেটা হচ্ছে আমি যদি ম্যানেজার একবার হয়ে যাই এখান থেকে অন্যদিকে মুভ করা আমার পক্ষে আর সম্ভব হবে না। তা আমি নিজে থেকেই একটা সিদ্ধান্ত নিলাম, না শোরুমে আর জব করবো না, এখন এখান থেকে আমাকে বের হইতে হবে। কিন্তু মিড টাইমে আমি চাকরির জন্য চেষ্টা করতে থাকলাম। লাকিলি আমি বার্জার পেন্টসে জবটা পেয়ে গেলাম। জব করতে করতে নিজে নিজে একটা প্ল্যান করি যে কিভাবে আমার ক্যারিয়ারটা আমি কতদিন কোন প্রতিষ্ঠানে থাকবো। যদি আমি একটা নির্দিষ্ট গোল ঠিক না করি আমি কিন্তু আগানো আমার পক্ষে পসিবল না। আমার যে থার্ড গোলটা ছিল যে পরবর্তী জবটা আমি অ্যাটলিস্ট ৫ বছর করবো। ৫ বছর করলে আমি একটা মিড লেভেলের জবে আসতে পারবো। তো আমার ওই টার্গেট করেই আমি বার্জারের জবটা সুইচ করে আমি ওয়ালটন গ্রুপে জয়েন করি। এএসএম হিসাবে আমি জয়েন করি। এএসএম হিসাবে জয়েন করা আমি
2 বছরের মধ্যে আমাকে প্রমোটেড করে আরএসএম করা হয়। শওকত ভাই, আপনার কনজিউমার ইলেকট্রনিক্সে যে চাকরির অভিজ্ঞতাটা, যে আপনি আমাদেরকে যেটা বললেন যে প্রায় 10 বছরের বেশি, প্রায় মনে হয় 14 বছর, তাই না এখন? ওভারঅল 14 বছর। আচ্ছা। তো এই কনজিউমার ইলেকট্রনিক্সের এই সুদীর্ঘ যে এই চাকরির জীবনটা, এটার অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করেন। তো ইলেকট্রনিক্সে আসার একটা মূল রিজন আছে। সেটা হচ্ছে যে আসলে আমি খুবই কিন্তু নিডি ফ্যামিলি থেকে উঠে আসছি। যে যখন আমার ফিন্যান্সিয়াল ক্রাইসিসটা ছিল, আমি কিভাবে আমার ফ্যামিলিকে ব্যাকআপ দিতে পারি, এই জিনিসটা যখন আমার মাথায়, আমি স্কয়ার ইলেকট্রনিক্সে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসাবে আমি জয়েন করি। আফটার দ্যাট আমি সেলস এক্সিকিউটিভ হই। দেন আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে প্রমোটেড হই। এরপরে আমি ওয়ালটন গ্রুপে চলে আসি। ওয়ালটন গ্রুপের যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, কনজিউমার ইলেকট্রনিক্সের ভবিষ্যতের যে মার্কেটটা আপনাদের সাথে শেয়ার করব, এখানে সুযোগ কী আছে আপনাদের সাথে শেয়ার করব। যখন কাজটা শুরু করি, এই মার্কেটটা আপনাকে খুব ভালো একটা এনভায়রনমেন্ট দিবে। কোম্পানিগুলো আপনাকে কাজের একটা খুব ভালো পরিবেশ দিবে। আর চাকরির অভিজ্ঞতা আমি আসলে, আপনি যখন এইখানে ফাইন্যান্সিয়াল যে ব্যাকআপটা আপনাকে ইলেকট্রনিক্সে মার্কেট থেকে পাবেন, এটা আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো প্রোডাক্টের মার্কেটে গিয়ে আপনি ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা পাবেন। আমি যখন ওয়ালটনে ইন্টারভিউ দিতে আসি, আমাকে ইন্টারভিউ বোর্ডে বলা হলো যে আমরা তো এত স্যালারি পে করি না, আমাদের নির্দিষ্ট একটা ভালো একটা হ্যান্ডসাম আপনি ইনসেনটিভ পাবেন। তো আমি তখন একটা তো দ্বিধায় পড়ে গেলাম। আমি স্যালারি আমাকে কম বলতেছে, বাট আমার ওয়ালটনে প্রিভিয়াসলি অনেক আমার পরিচিত যারা ছিল তাদের সাথে কথা বলার অভিজ্ঞতা ছিল যে তারা কি পরিমাণ একটা ইনসেনটিভ পায়, যে এখানে স্যালারির মূল ফ্যাক্ট না। যখন প্রথম মাসে আমি জয়েন করি, আসলে এটা গল্পর মতো হতে পারে, কিন্তু আপনাদের এটা বিলিভ করতে হবে। আমার যে ইনসেনটিভটা জেনারেট হইল, নর্মালি ওইটা আমি প্রত্যাশাই করি নাই যে এটা আমি পাবো। আমার কাছে যেই মেসেজটা আসলো প্রথম মাসে, আমার এখনো মনে আছে 1,39,000 টাকা একটা ইনসেনটিভ ছিল। আমি তো আকাশ থেকে বললাম, এটা মানে আনবিলিভেবল বিষয় যে প্রথম মাসে 1,39,000 টাকা ইনসেন্টিভ, আমি কি করব? আমি তো ওই মাসে তেমন কোনো কাজ করি নাই। আমি অনেস্টলি স্পিকিং, আমি পরের দিন টাকাটা, পুরা টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে উঠাইছি, ক্যাশ উঠাইছি। উঠায় আমার যে ইমিডিয়েট বস তাকে নিয়ে যা টাকাটা দিছি। দেওয়ার পরে আমি বলতেছে, কি এটা কিসের টাকা? বলতেছে, স্যার কালকে যে ইনসেন্টিভটা ঢুকছিল ওইটা নিয়ে আসছি। এটা তো আপনার টাকা। তো আমি বলতেছি, আমার টাকা, আমি তো তেমন কাজ করি না, আপনি তো প্রথম মাস দেখাই দিলেন, আমি সাথে সাথে ছিলাম। বলছে, না এটা আপনারই টাকা, আমার টাকা আমি পাইছি, এটা আপনার টাকা, আপনার টাকাটা রাখেন। এটা গল্প না, আসলে সত্যি। অনেস্টলি স্পিকিং, আমি ওয়ালটন গ্রুপে আমার এক মাসে সর্বোচ্চ ইনসেন্টিভ ছিল 5,09,000 টাকা। শওকত ভাই, আপনি তো ডিলার ম্যানেজমেন্টে দীর্ঘ সময় আপনি কাটিয়েছেন, জি তাই? জি জি। তো এই ডিলার ম্যানেজমেন্টের যে অভিজ্ঞতাটা, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ডিলার ম্যানেজমেন্টে ক্যারিয়ারের অভিজ্ঞতা বলতে গেলে আসলে অনেক কথাই বলা যায়, বাট এত শর্ট টাইমে এত কথা বলা সম্ভব না। আপনারা কাজ করতে গেলে কিছু প্রবলেম ফেস করবেন, আবার কিছু ভালো দিকও পাবেন। কিছু ডিলারের সাথে আপনার পার্সোনাল রিলেশন অনেক ভালো হয়ে যাবে। একটা সার্টেন পিরিয়ড পরে আপনি শুধু ওই পার্সোনাল রিলেশনের কাছে কারণেই তাকে পুশ করতে পারবেন না। তখন আপনাকে রিলেশন দিয়ে আপনার টার্গেট অ্যাচিভ করে বের হয়ে আসতে হবে। আবার কিছু প্রবলেম ফেস করবেন। প্রবলেমগুলো কেমন? ডিলার আপনাকে পে করে দিছে। ডিলার বলতেছে যে, "ভাই আমার মাল তো এখনো আসে নাই।" তো আপনি তার ফোন ধরতেছেন না। এটা খুবই নেগেটিভ অ্যাপ্রোচ। আমি বলব, আপনি যদি শিখতে চান, সবসময় আপনি ফেস করেন। যত ফেস করবেন তত শিখবেন। ডিলারকে আজকে ৩,০০,০০০ টাকা দেওয়ার কথা ছিল, ডিলার আপনাকে দিন শেষে ফোন ধরতেছে না। কখনো ডিলারের সাথে রাগান্বিত হবেন না। তাকে বুঝায়ে বলেন, তাকে সময় দেন। যদি আপনি কখনো কোনো ডিলারের সাথে রুড হন, দেখবেন যে সে আপনার থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। তবে সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে ডিলারদের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো নিজের প্রবলেম মনে করেন। একটা প্রোডাক্ট, ইলেকট্রনিক প্রোডাক্ট আপনি বিক্রি করলে প্রবলেম হতেই পারে। এই প্রবলেমটা ডিলার যদি সে নিজে মাথায় হেডেক নেয়, আর আপনি যদি এটা অ্যাভয়েড করে যান বা কাট করে যান, এটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে না। আপনার একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হবে ডিলারদের কাছে, যে সে কাজ করে না শুধু টাকা দেওয়ার সময়। তার সমস্যাটা নিজের সমস্যা মনে করেন। প্রয়োজনে সার্ভিস ইনচার্জের সাথে কথা বলেন, টেকনিশিয়ানের সাথে সম্পর্ক রাখেন, সার্ভিস যারা এক্সপার্ট আছে তাদের সাথে সম্পর্ক রাখেন। এই প্রবলেমগুলো তাদের সলভ করে দেন। তাদের যে চাওয়াগুলো আছে, কালার মেনটেন করা, প্রোডাক্ট দেওয়া বা অন্যান্য যে ডিমান্ডগুলো আছে, তাদের ডিমান্ড অ্যানালাইসিস করে আপনি তাদের প্রোডাক্ট দেন। তাদের সাথে সুসম্পর্ক গড়েন। এই সুসম্পর্ক গড়ার মাধ্যমে আপনাকে কিছু করতে হবে না। দেখবেন যে আপনি টার্গেট হয়ে গেছে। তাকে ক্লিয়ার করেন যে, ভাই আপনি এই, আপনার সাথে কিন্তু ডিলার টাকা দিবে না। তাকে বুঝান যে আপনি আমার
আমার সাথে টাকা দিচ্ছেন না। আপনি বিক্রি করলে আপনি বেনিফিশিয়ারি হবেন। সেই সাথে আপনি আমাকে টাকা দিবেন। এটা আমার সুবিধার জন্য। আপনি আমাকে টাকা না দিলেও কোম্পানি আমাকে স্যালারি এবং টিএ দিয়ে পে করে দেয়। কিন্তু আপনি এই প্রোডাক্টটা এই মুহূর্তে নিলে আপনি বেনিফিশিয়ারি হবেন। ডিলারদের সাথে কাজ করলে আপনি আরও কিছু অভিজ্ঞতা হবে। যেমন আপনি একটা বাংলাদেশ ঘোরার অভিজ্ঞতা পাবেন, যেটা অনেকের ভাগ্য হয় না। আপনি আজকে আমার প্রায় ৪২-৪৩টা জেলাতে কাজ করার অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা আপনি কিন্তু সময়ও পাবেন না। টাকা থাকলেও হবে না। আপনি কাজ করেন, ডিলার ম্যানেজমেন্টে কাজ করেন, দেখবেন আপনি আপনার বাংলাদেশ ঘোরা হয়ে গেছে। জীবনে দেখতে, দেখতে অনেক অভিজ্ঞতা অর্জন করে ফেলছেন। আচ্ছা, এই কনজিউমার ইলেকট্রনিক্সের রিটেল ম্যানেজমেন্ট এবং ডিলার ম্যানেজমেন্টের এই যে ২ টা মেজর পার্ট, এই ২ টা মেজর পার্ট সম্পর্কে আমাদের ফ্রেশারদেরকে একটু বলেন যে এটার ক্যারিয়ার গ্রাফটা কিরকম যাচ্ছে? মানে ক্যারিয়ার গ্রাফটা কিরকম হবে? এটার কাজের সুবিধাটা কি বা কাজের কোন ডিপার্টমেন্টে কিরকম করে কাজ করা হয়? কনজিউমার ইলেকট্রনিক্স আসলে আমরা ২ ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে রিটেল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে ডিলার ম্যানেজমেন্ট। রিটেল ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের একটা আউটলেট আছে যেখানে প্রোডাক্টগুলো ডিসপ্লে করা হয় এবং এই আউটলেটে একজন শোরুম ম্যানেজার থাকেন, ৪-৫ জন সেলস স্টাফ থাকেন, একজন হচ্ছে আমাদের ডেলিভারি ম্যান থাকেন। এই শোরুম থেকে মূলত এই প্রোডাক্টগুলো সেল করা হয় এবং সার্ভিস সেন্টারের মাধ্যমে বিভিন্ন সার্ভিসগুলো এনশিওর করা হয়। আর ডিলার ম্যানেজমেন্টটা টোটালি ডিফারেন্ট। এটা আমরা যেটা লাইক ফ্র্যাঞ্চাইজি দেওয়া। একটা প্রতিষ্ঠানকে বা একজন ব্যক্তিকে আমরা মালিকানা সত্ত্ব দিতেছি না, কিন্তু আমাদের ব্র্যান্ড ইমেজ বা ব্র্যান্ডের লোগো ইউজ করতে দিচ্ছি, তাকে সাইনবোর্ড দিচ্ছি, তাকে কোম্পানি থেকে একটা নির্দিষ্ট হারে রিবেট দেওয়া হচ্ছে বা কমিশন দেওয়া হচ্ছে, যে যেটাই বলুক। এই বিষয়টা আমরা ডিলারকে ফিক্সড করে দিই যে ভাই আপনি এই প্রোডাক্টটা পাবেন এই রেটে, আপনি মার্কেটে খুচরা বিক্রি করতে পারেন, কিস্তি বিক্রি করতে পারেন, পাইকারি বিক্রি করতে পারেন। আর ডিলারদের কোম্পানি প্রদত্ত যে সকল নিয়ম আছে এই নিয়মের মধ্যে আমরা প্রোডাক্ট দেবো। কোম্পানি প্রদত্ত যে সার্ভিসগুলো আছে সেগুলো সবই ডিলার পাবে। আর ডিলাররা ইলেকট্রনিক্স মার্কেটে ডিলার, এটা হচ্ছে টোটালি একটা ক্রেডিট বেস মার্কেট। আচ্ছা, রিটেল ম্যানেজমেন্টটা তাহলে সম্পর্কে একটু যদি আমরা জানি। রিটেল ম্যানেজমেন্টে কাজ করতে চান তাদের, যারা একটু শান্তিপ্রিয় মানুষ, তারা এই সেক্টরটা চুজ করতে পারেন। রিটেল ম্যানেজমেন্টে এসিতে বসে থাকবেন, শোরুমে বসে থাকবেন, সুন্দর একটা পরিবেশ হবে। বাট আপনার কেরিয়ার গ্রাফটা কিন্তু এখানে খুব বেশি বড় না। এখানে আপনি সর্বোচ্চ শোরুম ম্যানেজার হিসাবে পজিশনে থাকবেন। আফটার দ্যাট আর উপরে ম্যাক্সিমাম কোম্পানিতে যাওয়ার সুযোগ নাই। কিছু কিছু কোম্পানি কখনো কখনো শোরুম ম্যানেজার থেকে তারা কর্পোরেটে বা ডিলার ম্যানেজমেন্টে নিয়ে যায়। আর ডিলার ম্যানেজমেন্টে যেটা বিষয়টা সেটা হচ্ছে আপনাকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত যেতে পারবেন। বাংলাদেশে যেটা ন্যাশনাল সেলস ম্যানেজার হিসাবে আপনি যাওয়ার সুযোগ আছে। আপনি ধরেন বিজনেস ডেভেলপমেন্ট থেকে শুরু করলেন, আফটার দ্যাট আপনি প্রমোটেড হতে হতে দেখবেন যে ২০ বছর পরে আপনি একটা প্রতিষ্ঠানের ন্যাশনাল সেলস ম্যানেজার হয়ে গেছেন। আচ্ছা, কনজিউমার ইলেকট্রনিক্সে যদি আমাদের ফ্রেশাররা যারা জব সিকার যারা আছে ওরা যদি ক্যারিয়ার করতে চায় তাহলে তাদের কি করা উচিত? কনজিউমার ইলেকট্রনিক্সে ক্যারিয়ার করতে হলে ফ্রেশারদের প্রতি আমার একটা পরামর্শ বা অনুরোধ বলতে পারেন। সেটা হচ্ছে নিজেকে প্রস্তুত করেন। অনেকে পড়াশোনা শেষ করছেন বা অনেকে শেষের পথে চাকরি করার জন্য চাকরি খোঁজা শুরু করছে। তো তারা কিছু কিছু ইন্টারভিউ বোর্ডে আপনারা প্রবলেম ফেস করবেন যে আপনি তো ফ্রেশ, আপনি কি কেন আমি জব দেব? এই প্রশ্নটা সবসময় এসে পড়বে ফ্রেশারদের জন্য। ম্যাক্সিমাম কোম্পানি ফ্রেশারদের জব দিতে চায় না। তো আমি এই মুহূর্তে আপনারা বসে থাকেন না। আপনি যদি আপডেটেড না থাকেন আপনি কিন্তু ব্যাকডেটেড হয়ে যাবেন। এখন নিজেকে প্রস্তুত করার অনেক ওয়ে আছে। আমি আপনাদের বলব যে আপনারা বিভিন্ন সেলসের আর্টিকেলগুলো দেখেন বা সেলসের আর্টিকেলগুলো পড়েন। ইউটিউবে সেলসে বিভিন্ন ভ্যারাইটিস ভিডিওগুলো আছে। এই ভিডিওগুলো আপনারা দেখেন। আমাদের সিবিটিএস এর পক্ষ থেকে আমরা কনজিউমার ইলেকট্রনিক্স এর উপরে একটা প্রফেশনাল সার্টিফিকেট কোর্স আমরা চালু করছি। তো এই ক্ষেত্রে মানে এই স্কিলটা মানে ফ্রেশারদের কি কাজে লাগতে পারে বলে আপনি মনে করেন? এখানে কাজ করতে গেলে আপনাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে, বিভিন্ন চ্যালেঞ্জ আছে। আপনারা নিজেকে স্কিল করেন। স্কিল করবেন, কিভাবে স্কিল করবেন? আপনি তো কিছুই জানেন না। সিবিটিএস একটা সুযোগ করে দিচ্ছে যারা কনজিউমার ইলেকট্রনিক্সে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাদের একটা প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তীতে একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা আছে। এই সার্টিফিকেট কোর্সটা মানে ফ্রেশারদের জন্য বা জব সিকারদের জন্য যারা কিনা কনজিউমার ইলেকট্রনিক্সে কাজ করতে আগ্রহী তাদেরকে কিরকম সাহায্য করতে পারে? আই হোপ যে আপনাকে শুধু এই একটা কোর্স আপনাকে অন্য ১০ জন ক্যান্ডিডেট থেকে অনেক বেশি আগায় দিবে। অন্য ১০ জন যেখানে ফ্রেশার ছিল, আপনি কিন্তু ফ্রেশার না। আপনি একটা স্কিলড
নিয়ে যাচ্ছেন, এই বিষয়টা আপনাকে খুবই হেল্পফুল করবে আপনার জবের জন্য। আর এই মার্কেটটাতে বাংলাদেশের রাইট নাও 14 থেকে 15টা কোম্পানি প্রোডাকশনে আছে। তো এইটা ডে বাই ডে আরও কিছু প্রোডাকশন কোম্পানি আসতেছে। আপনার ফ্রিজের যেই মার্কেটটা আছে আরও বড় হচ্ছে। এই আমার 12 বছরের অভিজ্ঞতায় কখনো দেখি নাই এই মার্কেট ফল ডাউন করছে। সবসময় এই মার্কেট দেখছে আপ স্কেলে। রাইট নাও এখন পর্যন্ত আপ স্কেলে। আপনার ফ্রিজের ডিমান্ড এটা কখনো কমবে না। এসির ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে। এলইডির ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে। তো এই মার্কেটে আমি আপনাদের প্রতি যেটা বলবো যে আপনারা মার্কেটিংয়ে জবে আসেন, মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়ার ভালো একটা সুযোগ আছে। ইভেন ইলেকট্রনিক্স মার্কেটে আপনাকে যেই সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দিবে, যেই কাজের একটা যেই সুন্দর পরিবেশ যে দিবে, আপনাকে যেই একটা হ্যান্ডসাম একটা টিএডিএ প্রোভাইড করবে। কার্যক্ষেত্রে কোম্পানি বিভিন্ন সময় তাদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিও দিয়ে থাকে। অন্যান্য মার্কেটে এই মার্কেট থেকে অন্যান্য মার্কেটে আপনি এই পজিশনগুলোতে নরমালি এই ফ্যাসিলিটিগুলো পাবেন না। সেলসের চাকরি সবসময়ই আপনার টার্গেট বেস জব। যেইখানে টার্গেট করলেন, টার্গেট অ্যাচিভ হইলো, মাস শেষে আপনি ধরেই নিছেন যে আপনি 25,000 টাকা স্যালারিতে জয়েন করছেন, কিন্তু গিয়ে মাস শেষে টার্গেট অ্যাচিভ করার পরে দেখলেন যে আরও 30,000 টাকা ইনসেন্টিভ পাইছেন। এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য ইয়ারে আপনি একটা হিউজ একটা অ্যামাউন্ট আপনি ফিনান্সিয়াল বেনিফিট পাবেন। আচ্ছা, এক্ষেত্রে ফ্রেশারদের কি করা উচিত? ফ্রেশারদের প্রতি পরামর্শ হচ্ছে আপনারা ইলেকট্রনিক্স মার্কেটে আসার জন্য নিজেকে প্রস্তুত করেন। অনেক কিছু এইখানে আপনাকে একটা সুন্দর কেরিয়ার গড়ার সুযোগ আছে, আপনাকে নিজেকে আম, বিকশিত করার সুযোগ আছে। আর মার্কেটটা ডে বাই ডে এমনভাবে এক্সপান্ড করতেছে যে এই মার্কেটটাতে আপনি হয়তো আপনার ফ্রেন্ড, রিলেটিভ বা অন্যান্যদের চাকরির সুযোগের ব্যবস্থা করে দিতে পারবেন। যদি আপনি জানি আজকে যারা এই ভিডিও দেখছেন তারা হয়তো আজ থেকে 20 বছর পরে অনেক ভালো ভালো পজিশনে কেউ চলে যাবে, তখন হয়তো আপনি কোনো না কোনোভাবে কাউকে না কাউকে চাকরি দিতেই পারবেন। আর আপনাদের এটা বলবো যে আপনারা এখানে কাজ শুরু করেন। এখানে কাজ শুরু করলে নিজে ফিনান্সিয়ালি বেনিফিশিয়ারি হবেন এবং আপনার ফ্যামিলিকে ফিনান্সিয়ালি ব্যাকআপটা দিতে পারবেন। নিজের একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হবে। তো আমরা শকত ভাইয়ের কাছ থেকে আজকে জানতে পারলাম যে ওনার জীবন কাহিনী, ওনার চাকরির অভিজ্ঞতার কাহিনী, যে গল্পগুলো উনি শেয়ার করলেন আপনাদের সাথে, এবং এটাও শেয়ার করেছেন যে কনজিউমার ইলেকট্রনিক্স এই সেক্টরটাতে মার্কেটিং এবং সেলসে কাজ করার সুযোগটা কি এবং সুবিধা অসুবিধাগুলো কি সেটা আপনাদের সাথে শেয়ার করেছেন, যাতে করে এই সেক্টরটাতে অবশ্যই আমাদের কিন্তু অনেক কিন্তু এমপ্লয়ি প্রয়োজন, তাই না? এই সেক্টরটাতে, যেহেতু বাংলাদেশে একটা বিশাল একটা সেক্টর, প্রায় 20,000 কোটি টাকার মার্কেট। তো এই মার্কেটে আমাদের কিন্তু এমপ্লয়ি প্রয়োজন। তো উনি জানিয়েছেন যে এখানে কাজ করতে হলে দক্ষতা কি দক্ষতা জানা দরকার বা কি রকম স্কিল শিখে আসা দরকার, সেটা উনি আমাদের সাথে শেয়ার করেছেন। এবং আমরা আশা করব আপনারা আমাদের এই আজকের সেশনটা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো আজকে বিদায় নিচ্ছি আমরা। সিবিটিএস প্রেজেন্টস ক্যারিয়ার পাথ উইথ শাফায়েত সাহেবের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।